নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কখনো ফোঁটা ফোঁটা, আবার কখনো ঘন ঘন। অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে প্রস্রাবের বেগ কিছুতেই ধরে ফেলতে বা ধরে রাখতে পারছেন না। 50 ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেক বেশি দেখা যায়। এর একটা অন্যতম মূল কারণ যেটা চিকিৎসকরা বলে থাকেন সেটি হচ্ছে প্রস্টেট। এই প্রস্টেট নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে প্রস্টেট কী, প্রস্টেট কাদের হয়, প্রস্টেট কোন বয়সে হয়, প্রস্টেট হলে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে, এবং তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে প্রস্টেট হলেই কি অপারেশন করতে হবে, প্রস্টেট হলেই তা কি ক্যান্সার। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের একটি বিশেষ প্রতিবেদন, এবং সেই জন্য আলোচনায় আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অঙ্কো ইউরো সার্জন ডক্টর বাস্তব ঘোষকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার, আপনাকে স্বাগত। কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কোসার্জন ইন মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। বিগত 23 বছর ধরে প্র্যাকটিস করছি এইখানে। শুরুতেই যেটা আমরা আলোচনা শুরু করতে চাইবো যে প্রস্টেট নিয়ে মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা দুটো মূল প্রশ্ন, একটা হচ্ছে যে প্রস্টেট মানেই কি অপারেশন, দ্বিতীয়ত হচ্ছে যে প্রস্টেট মানেই কি ক্যান্সার। আমি এই বিষয়ে আপনার কাছে আসছি, কিন্তু শুরুতে যেটা আমার প্রথম জানার যে প্রস্টেট কি বা প্রস্টেটের কাজ কি আমাদের শরীরে। প্রতিটা পুরুষ মানুষ জন্মের সময় থেকে প্রস্টেটটা নিয়ে বড় হয়। যেরকম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেরকমই প্রস্টেটটাও জন্মের সময় থেকেই থাকে এবং সেটা গ্র্যাজুয়ালি বড় হয়। ইউজুয়ালি দেখা গেছে 40 বছর কি তার আশেপাশের সময় থেকে একটা সাডেন চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জেস এবং আরও কিছু শরীরের এনজাইমেটিক চেঞ্জেস হয়, সেইটার কারণে প্রস্টেটের বৃদ্ধিটা একটু বাড়ে। তো সেটা ওই 40 থেকে 50-এর মধ্যে হয়। মানে যখন চেঞ্জটা হয় তখন আর কি সমস্যাগুলো গ্র্যাজুয়ালি শুরু হয় প্রস্টেট সংক্রান্ত, এবং এটা শুধুমাত্র পুরুষদের থাকে, মহিলাদের প্রস্টেট থাকে না। ফলে এইটা মানে একেবারেই পুরুষদেরই প্রবলেম। প্রস্টেট কোথায় থাকে আগে আমি বলি, অ্যানাটমিটা একটুখানি বলি। প্রস্টেটটা একটা ছোট ওই আখরোটের সাইজের মোটামুটি হয়, ওটা থাকে মূত্রথলির ঠিক নিচে, মানে ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে, যেখান থেকে ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রাটা যাচ্ছে তার গায়ে মোটামুটি ওই, এটা যদি আমার ইউরেথ্রা হয়, ইউরিনারি প্যাসেজ হয়, ঠিক কলারের মতন একটা পেঁচিয়ে থাকে প্রস্টেটটা, ছোট্ট একটা অঙ্গ। পুরুষদের যে সিমেন বা বীর্য নির্গত হয় সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স ও চেঞ্জ করে, কিছু আরও তার মধ্যে সিক্রিশন হয়, মডিফাই হয়। এর কাজ প্রধানত এই সিমেনের কি বলবো ক্যারেক্টারিস্টিক্সটাকে রেগুলেট করা। প্রস্টেটের নর্মাল সাইজ তাহলে কত? মোটামুটিভাবে ধরতে পারি আমরা 25 থেকে 30 গ্রাম পর্যন্ত প্রস্টেটকে আমরা নর্মাল ভাবতে পারি। তার থেকে অনেক ছোটও হতে পারে, মানে অনেক রোগীদের ক্ষেত্রে বা অনেক পুরুষের ক্ষেত্রে 10 গ্রাম 15 গ্রাম এরকম হতে পারে। তবে একজন ওই যে সময় প্রবলেমটা হচ্ছে, আমরা বলছি 40-50 বছরে 25 গ্রাম 30 গ্রাম এরকম হলে আমরা খুব একটা ভাবি যে না ঠিক আছে, মোটামুটি এরকম। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের হরমোনাল কিছু চেঞ্জেসের জন্য প্রস্টেট বাড়ে। তো এই প্রস্টেট যখন বাড়ে তখন যে সমস্যা হয় সেই লক্ষণগুলো বা সমস্যাগুলো কি? একটা হচ্ছে যে ইউরিনটা আমাদের শরীরে জমা হচ্ছে, মূত্রথলিতে জমা হচ্ছে, তার একটা প্রসেস থাকে। মানে ধরুন প্রসেস ইন দ্য সেন্স যে একটা মানুষ সাধারণত আমরা 3-4 ঘন্টা পরে ইউরিন পাস করছি, তাহলে এই যে ইউরিনটা জমা হচ্ছে কন্টিনিউয়াসলি, তো 3-4 ঘন্টা পর্যন্ত একটা কিছু আমরা ফিল করছি না, তারপরে আমরা অনুভব করছি যে আমাকে হয়তো ইউরিন করতে হবে। তো এইটা একটা প্রক্রিয়া। আর একটা হচ্ছে ইউরিন বেরোচ্ছে যখন আমরা প্রস্রাব করছি তখন। তো দুটো ক্যাটেগরি ভাগ করা, মানে কি এই ইউরিন পাস করতে প্রবলেম হচ্ছে, আমরা বলি ভয়েডিং সিমটমস, আর একটা ইউরিন জমা হতে প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা বলি স্টোরেজ সিমটমস। তো কীরকম ধরনের হয় না, জমা হওয়ার কথাটা যদি আমি বলি, যে নর্মাল ক্যাপাসিটি যা হচ্ছে ধরুন 300-400 এরকম একটা রাফলি যদি আমরা ধরে নিই, তাহলে সেটা অতটা জমা হওয়ার আগেই তার মনে হচ্ছে আমার প্রস্রাব পাচ্ছে, মানুষটা বারে বারে প্রস্রাব করতে যাচ্ছে, প্রস্রাব পেলে ধরে রাখতে পারছে না, তাড়াহুড়ো করতে হচ্ছে, বা লিক হয়ে যাচ্ছে, আমরা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স, পাচ্ছে বাথরুম যেতে যেতে লিক হয়ে গেল। এইগুলো হচ্ছে একটা ধরনের সিমটম। বা রাতে বারবার উঠতে হচ্ছে। আর একটা হচ্ছে যে ইউরিন বেরোতে অসুবিধে, ফ্লো কমে যাচ্ছে, পুরোটা ক্লিয়ার হচ্ছে না,
পুরোটা বেরোলো না, কিছুটা রয়ে গেল, সেটাও আর একটা কারণ হতে পারে যে জমে থাকছে, সেটা আবার কিছুক্ষণ পরে তার পেচ্ছাপ পাচ্ছে। তো এই জিনিসগুলো মোটামুটি হয়, ফ্লো কমে যাওয়া, বারে বারে যাওয়া, রাতে বারে বারে ওঠা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম যে প্রস্টেট যাদের রোগী হয় তাদের রাতে প্রস্রাব বেশি পায়। দিনের বেলা অত ফ্রিকোয়েন্সি থাকে না, কিন্তু রাতে বারে বারে তাকে উঠতে হচ্ছে এবং ইনকন্টিনেন্সের পরিমাণ বেশি। এছাড়াও প্রস্টেটের আর একটা ইম্পর্ট্যান্ট কিছু সিমটম থাকে, সেটা হচ্ছে প্রস্টেটের মধ্যে যদি ইনফেকশন হয়। একটা তো বললাম যে আমরা গ্রন্থিটার সাইজ বড় হচ্ছে, সেটা একটা বিভিন্ন কারণে, হরমোনাল চেঞ্জেস, বয়সের সঙ্গে সবগুলো হতে পারে। ইনফেকশন হতে পারে, এটা আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশ কমন। একটা পুরনো ইউটিআই মানে ইউরিনারি ইনফেকশন, সেখান থেকে প্রস্টেটের ক্রনিক ইনফেকশন, সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অত পাওয়া যায় না। তার জন্য কিন্তু এই সিমটমগুলো হতে পারে, তার জন্য ব্যথা হতে পারে, ইউরিনারি জ্বালা হতে পারে। ইনফেকশন হলে বা প্রস্টেট এনলার্জমেন্টও অনেক সময় কখনো কখনো হয়, ব্লিডিং হতে পারে ইউরিনে। তো এইগুলোই মোটামুটি সিমটম। ইউরিনারি প্যাসেজে জ্বালা হবে, মানে একটা পুরুষ সে ফিল করছে যখন ইউরিন হচ্ছে, ইউরিন যেখান দিয়ে বেরোচ্ছে সেই পুরো প্যাসেজটাতে যেন জ্বালা করছে। এই জ্বালাটা উভয়ের ক্ষেত্রে, মানে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেহেতু আমরা প্রস্টেটের কথা বলছি, সেটা কিন্তু ওই জ্বালাটা ইউরিনারি প্যাসেজ মানে পেনিসের ভেতরে হবে, অন্ডকোষ একদম আলাদা। আচ্ছা স্যার, পাশাপাশি এর সাথে কোনো রক্ত পড়া বা ব্লিডিংয়ের কোনো সিমটম থাকে? আমি বললাম যে ইউরিনের কালার চেঞ্জ হতে পারে। তো ইউরিনের কালার যদি চেঞ্জ হয়, নর্মাল ইউরিনের কালার হচ্ছে ট্রান্সপারেন্ট হবে, মানে স্বচ্ছ হবে, এবং একটা হালকা হলুদ বা আমরা বলি খড়ের মতন রং হয়, স্ট্র কালার, তো সেরকম একটা হালকা হলুদ টিঞ্জ থাকবে। এছাড়া যদি অন্য যে কোনো কালার হয়, সেটা বিভিন্ন কিন্তু গ্রিন হতে পারে, অরেঞ্জ হতে পারে, লাল হতে পারে, বিভিন্ন রোগে এগুলো হয়, বা গাঢ় হলুদ হতে পারে, সেগুলো বিভিন্ন রোগে হয়, কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাবনর্মাল। লাল যদি হয় তাহলে রক্ত, সেইটা কিন্তু প্রস্টেটের জন্য হতে পারে, ইউরিনারি ইনফেকশনের জন্য খুব কমনলি হতে পারে। এছাড়াও যে কোনো মানে ইউরোলজিক্যাল ম্যালিগনেন্সি, মানে কিডনির টিউমার, ব্লাডার টিউমার, প্রস্টেটের টিউমার, এইগুলো কিন্তু ব্লিডিং হিসেবে প্রেজেন্ট করতে পারে। স্যার, তাহলে একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে হ্যাঁ প্রস্টেটটা এনলার্জ করেছে বা বেড়েছে, সেই টেস্টটা কি? একটা ওরকম নির্দিষ্ট না, প্রাথমিকভাবে না আমরা সবার আগে শুরু করি, যে কোনো রোগের ক্ষেত্রে রোগটার ডিটেকশান হয় প্রাথমিকভাবে ওই সাইনস অ্যান্ড সিমটম, যেটা বললাম, যে সিমটম হচ্ছে যে পেশেন্ট যেগুলো নিয়ে কমপ্লেন যেগুলো নিয়ে আসছে যে আমার এই সমস্যা হচ্ছে, তারপরে আমরা তাকে ফিজিক্যালি কিছু পরীক্ষা করি। তো প্রস্টেটটা শরীরের ভেতরে থাকে, ফলে ডাইরেক্টলি বাইরে থেকে চেক করাটা খুব ডিফিকাল্ট। একমাত্র আমরা পাররেক্টাল মানে পায়ুর মাধ্যমে ওটাকে কিছুটা প্যালপেট করতে, মানে প্যালপেট মানে হচ্ছে আমরা ফিল করতে পারি যে তার কনসিস্টেন্সি কীরকম, একটা আন্দাজ পাওয়া যায় কতটা বড় হয়েছে, ক্লিনিক্যালি করতে পারি। হ্যাঁ, মানে পায়খানার রাস্তা দিয়ে গিয়ে ওইখান দিয়ে একমাত্র ওটাই উপায় আছে প্রস্টেটটাকে ফিল করার জন্য। তো একটা ধারণা পাওয়া যায় কতটা বড়, যদিও খুব ডিফিকাল্ট, মানে আমি হয়তো 1/3 সারফেসটাকে ফিল করতে পারছি, একটা যদি গোলাকার জিনিস হয় তাই 1/3 সারফেস, বাকিটা ভেতরে আমি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। তো ওইখানে যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে, তো আমরা কতটা শক্ত আছে না নরম আছে, কীরকম ফিলটা কীরকম, ওটা অর্গানটার কতটা বড়, পজিশন টু সাম এক্সটেন্ট, আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা দেখি। নেক্সট হচ্ছে কিছু ইনভেসিভ বলবো না, নন ইনভেসিভ টেস্ট করা হয় কিছু, সেগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ওর থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান প্রস্টেটের সাইজ পেতে পারি, প্রস্টেটের মধ্যে আর কিছু মানে ওই একটা ক্যারেক্টারিস্টিক্স হয়, টেক্সচার বলা হয়, সেটা কীরকম ধরনের, তার মধ্যে আরও কিছু মানে প্রস্টেটেরই ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে সেটা ওর কোনো একটা পার্ট ব্লাডারের মধ্যে প্রজেক্ট করছে কি না, ইন্ট্রাভেসিক্যাল প্রোট্রুশন বলা হয় মিডিয়ান লোবের, ইউরিনারি ব্লাডারে পেচ্ছাপ করার পরে কতটা রেসিডিউ থেকে যাচ্ছে, কতটা জমে থাকছে। তো এই সব জিনিসগুলো বা ব্লাডার ওয়াল থিকনেস, এই সব জিনিসগুলো আমরা চেক করি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আর একটা টেস্ট আছে ইউরোফ্লোমেট্রি বলি আমরা, কি না ওটা খুব সহজ একটা টেস্ট, একটা মেশিনের মধ্যে একটা পেশেন্টকে বলা হয় যে আপনার যখন খুব জোরে ইউরিন মানে ফিল করবেন আপনি, তখন জাস্ট প্রস্রাব করুন। এই প্রস্রাবের ক্যারেক্টারিস্টিক্সটা একটা ফ্লো কার্ভ পাওয়া যায়, সেইটা আমরা দেখতে চাই যে কীরকম হচ্ছে। একটা নর্মালের একটা প্যাটার্ন থাকে, একটা মানুষের নর্মাল কেস, সেটা আমরা জানি, তার কম্প্যারিজনে এটাকে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি যে ওনার কার্ভটা কীরকম, ফ্লো প্যাটার্নটা কীরকম। তাতে বোঝা যায় যে কার্ভটা যদি মানে ফ্লো যদি কম হয়, সেটা আমরা বুঝতে পারি, কতক্ষণ সময় নিচ্ছেন উনি সেটা বুঝতে পারি, বা
একটা এই যে আমরা বলছি না বাধাপ্রাপ্ত হচ্ছে, ইউরিনটা ফ্লো কমে যাচ্ছে, তখন একটা ন্যাচারাল টেন্ডেন্সি হয় যে পেটে চাপ দিয়ে ইউরিন ফ্লোটা বাড়ানোর, সেই মানুষটা সেইটা করছে কিনা, স্ট্রেনিং বলি আমরা। তো এই সব জিনিসগুলো আমরা দেখি। তো এই বেসিক কয়েকটা জিনিস দেখে, আলট্রাসোনোগ্রাফি, ফ্লো টেস্ট দেখে আমরা বুঝতে পারি যে প্রস্টেটের জন্য কিছু সমস্যা হচ্ছে কিনা। সাইজটা একমাত্র ক্রাইটেরিয়া নয়, হতে পারে খুব অল্প ছোট সাইজ কিন্তু সে প্রবলেম করছে। উল্টোটাও হতে পারে, আমরা অনেক সময় দেখেছি যে তার প্রস্টেট হয়তো 100 গ্রামেরও বেশি প্রস্টেট সাইজ, কিন্তু তার বদারেশনও নেই, তার সেরকম সমস্যাও নেই, ফ্লো ঠিক আছে। ঠিক আছে, তো এইগুলো কয়েকটা জিনিস। তবে এই যদি প্রস্টেট রিলেটেড টেস্ট বলি তাহলে আমাদের অবশ্যই দুটো জিনিসের কথা বলতে হবে। একটা হচ্ছে রেনাল ফাংশন, ইউরিয়া ক্রিয়েটিনে খুব কমনলি ব্লাড টেস্ট আমরা করি, কারণ প্রস্টেটের রিলেটেড একটা সার্টেন এক্সটেন্টের পরে কিন্তু ইউরিনারি ব্লাডারের প্রেশার থেকে সেটা কিডনিতে অ্যাফেক্ট করতে পারে। খুব ড্রেডেড সিচুয়েশন, খুব ডেঞ্জারাস সিচুয়েশান একটা, কিন্তু এটা আমাদের অবশ্যই করতে হয়। আর একটা জিনিস হচ্ছে, একটা খুব কমন টেস্ট আমরা আজকাল ইউজ করি, সেটার নাম হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট, PSA। খুব যে দামি টেস্ট তা নয়, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে যে এই টেস্টে মাধ্যমে আমরা প্রস্টেট ক্যান্সার নিয়ে একটা ধারণা করতে পারি। যদি PSA বেশি হয় তাহলে আমাদের ডেফিনেটলি একটা অ্যালার্ম বাজবে যে এই পেশেন্টটা প্রস্টেট ক্যান্সার রিলেটেড প্রবলেম কিছু হচ্ছে না তো। যদিও PSA শুধুমাত্র প্রস্টেট ক্যান্সারে বৃদ্ধি পায় না, প্রস্টেট ইনফেকশন যেটা বলছিলাম, প্রস্টেটাইটিসে বৃদ্ধি পেতে পারে, আরও কিছু কিছু প্রস্টেটিক ইনফ্লামেশন বলি আমরা, সেইগুলোতে বৃদ্ধি পেতে পারে। কিন্তু বেশি PSA যদি হয় তখন আমাদের কিন্তু প্রস্টেট ক্যান্সারের কথাটা মাথায় রাখতে হবে, বিশেষত যদি সেই পেশেন্ট 50 বছরের বেশি বয়স হয়। তার কম হলে আমরা অন্য কিছু ভাবি, কিন্তু এইগুলো হচ্ছে মোটামুটি টেস্ট প্রস্টেটের জন্য। স্যার, তাহলে এবার একটু চিকিৎসার কথায় আসি। মানে প্রাথমিকভাবে যখন আপনারা নিশ্চিত হলেন যে হ্যাঁ প্রস্টেট হয়েছে, সেটার এই সাইজ, তাহলে সেটার ট্রিটমেন্টটা কীভাবে শুরু করে থাকেন? দুটো তিনটে জিনিস, এটার প্রস্টেটটা সমস্যা হচ্ছে, তার সঙ্গে আরও কিছু জিনিস জানতে হবে যে এই ধরনের প্রবলেম, এই যে ইউরিনারি যেগুলো বললাম, এই প্রবলেম কিন্তু আরও অন্য কারণে হতে পারে। তো আগে আমাদেরকে এই টেস্টপত্র করে জানতে হবে যে এই যে প্রবলেমগুলো ওনার হচ্ছে সেটা প্রস্টেটের জন্যই না এর সঙ্গে আরও কিছু আছে। আমি বলছি কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে যেগুলো কিনা এই ধরনের সমস্যা করতে পারে, পার্কিনসনিজম বা কোনো ওই মানে আমরা কী বলে স্পাইনাল কর্ডের নার্ভ কম্প্রেশন হয় কিছু কিছু ক্ষেত্রে, ডিস্ক প্রোল্যাপস, স্পন্ডাইলোসিস যেগুলো বলি আমরা, লাম্বার স্পন্ডাইলোসিস, এইসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আর একটা জিনিস হচ্ছে খুব কমনলি হয়, সেটা হচ্ছে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বারে বারে ফ্রিকোয়েন্সি ধরে রাখতে না পারা, এই প্রবলেমগুলো হতে পারে। তো এইগুলো রুল আউট করার পরে আমরা ডায়াগনোসিস উপনীত হলাম যে না, রোগী প্রস্টেটের সমস্যার জন্য ভুগছে এবং সেইটা বিনাইন ডিজিজ, ম্যালিগনেন্সি নেই। তার কারণ ম্যালিগনেন্সির ট্রিটমেন্ট আর বিনাইন ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ বিপরীত, একদম আলাদা। তাই যদি হয় তখন, যখন বিনাইন ডিজিজ, তখন আমরা প্রথম শুরু করি মেডিসিন দিয়ে। মেডিসিন দু ধরনের হয়, আমরা ইউজুয়ালি অ্যালফা ব্লকার বলে একটা যাচ্ছে খুব কমনলি ইউজ করা হয়, সেটা ইউজ করা প্রথমে ইউজুয়ালি ওটা দিয়ে স্টার্ট করা হয়। যদি প্রস্টেটটা অনেকটা বড় সাইজ হয়, ধরুন 25-30 গ্রামের বেশি বড় হয়, তখন কম্বিনেশন থেরাপি আলফা ব্লকারের সঙ্গে আরও কিছু ডুটাস্টেরয়েড, ফিনাস্টেরয়েডগুলো বলে ড্রাগ আছে, সেগুলো দিয়ে স্টার্ট করি। ইনিশিয়াল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন দিয়েই ট্রিটমেন্ট করা হয় এবং এই মেডিসিনগুলো এখন এত ভালো এসছে যে অনেক রোগী আছে যারা কিনা সারা জীবন ওষুধ খেয়েই তাদের সমস্যা দূর হয়ে গেছে। তবে কিছু কিছু সিচুয়েশান আছে যেখানে আমরা শুধুমাত্র ওষুধের কথা ভাবতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে মানে ক্রনিক রিটেনশন, বা যেটা একটু আগে বললাম যে প্রস্টেটের সমস্যার জন্য মূত্রথলির প্রেশারটা কিডনিতে ট্রান্সফার হচ্ছে, কিডনি ফেলিয়ার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো রকম চিকিৎসা বা মেডিকেল থেরাপির কথা আমরা ভাবতে পারি না। ইমিডিয়েটলি পেশেন্টকে ক্যাথেটারাইজ করতে হয়, ক্যাথেটার পরাতে হয়। ক্যাথেটার মানে হচ্ছে একটা পাইপ বেসিক্যালি, যেটা কিনা মূত্রথলির ভেতরে একটা অংশ থাকে এবং ইউরিনটা বেরিয়ে যাচ্ছে আনঅবস্ট্রাক্টেড ওয়েতে, অবস্ট্রাকশনটাকে মানে বাইপাস করে আর কি। তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ওষুধটা কিন্তু দেওয়া হয় না। তো প্রাথমিক ক্ষেত্রে যাই হোক না কেন, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করা হয়। এবং যেটা বলছিলাম, এখন এত ভালো ওষুধ বেরিয়েছে যেগুলো কিনা অনেক ক্ষেত্রেই আর কি, আগে ধরুন আজ থেকে 20 বছর আগেও যে ধরনের ওষুধ অ্যাভেলেবেল ছিল তাতে যদি সার্টেন, আমি বললাম ধরুন কথার কথা যে 25% পেশেন্টের অপারেশন লাগতো, এখন ডেফিনেটলি সেটা 10%। এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে ওষুধের জন্য।
স্যার আরেকটা বিষয় যে দীর্ঘদিন ধরে যদি ওই প্রস্টেটটা কেউ চিকিৎসা না করান, আনকন্ট্রোল থাকে, তাহলে সেটা কি ধীরে ধীরে বেড়ে গিয়ে তখন কি সেটা অপারেশন করার মতো পরিস্থিতি হতে পারে? ওই যে বললাম যে ও বাড়বে, প্রস্টেট বাড়বে, ঠিক আছে, ওটাকে আমরা কেউ আটকাতে পারবো না। কিছু ওষুধ আছে সেগুলো টু সাম এক্সটেন্ট ছোটো করতে পারে, কিন্তু সেটা এমন বিরাট কিছু না। মানে ওয়ার্ল্ড ওয়াইড ডেটা বলছে ম্যাক্সিমাম যে স্টাডিতে পাওয়া গেছে সেটা 17% পর্যন্ত ছোটো করেছে। তো সেটা ক্লিনিক্যালি বিরাট সিগনিফিকেন্ট নাও হতে পারে, ঠিক আছে। তো সাইজটা ছোটো করাটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রবলেমগুলো বা সিমটমগুলো রয়েছে সেগুলোকে দূর করা, ঠিক আছে। সাইজ তার 100 গ্রাম হতে পারে, কিন্তু সেটা যদি প্রবলেম না করে তাহলে আমাদের বদারেশন নেই এবং পেশেন্টেরও বদারেশন নেই আর যদি সমস্যাটা না থাকে। তো সাইজটা শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া নয় চিকিৎসার ক্ষেত্রে, ডায়াগনোসিস ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই। তবে এটাও ঠিক আপনি যেটা বললেন যে যদি ফেলে রাখে অনেকটা বড় হয়, আমি অন্যভাবে যদি বলি ফেলে রাখে সাইজ বড় হওয়ার থেকেও সমস্যাটা যদি বাড়লো, তখন এই যে সিচুয়েশানটা বলছি যে মূত্রথলিতে ইউরিন জমতে জমতে প্রেশারটা আর ধরে রাখতে পারলো না, কিডনিতে ঠেলে দিল, সেটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশান। ওই জায়গাতে আমরা কখনোই যেতে দিই না, মানে আমরা চাই তার আগে ট্রিটমেন্ট হোক। স্যার আপনি বললেন যে যেহেতু চিকিৎসা ব্যবস্থার বিরাট উন্নতি হয়েছে তাই এখন অনেক কম মানুষকে সার্জারি করতে হয়। একটা পরিস্থিতি আপনি বলেছেন যে যাদের রেনাল ফেলিয়ারের দিকে যায় সেইটা একটা সমস্যা, এছাড়া আর কোন পরিস্থিতিতে অপারেশন জরুরি? সবচেয়ে কমন যেটা হচ্ছে যে সমস্ত মানুষ ওষুধ খেয়েও যে ভালো থাকবে তার কোনো মানে নেই, আর এইটা একটা অত্যন্ত ইন্ডিভিজুয়াল ফিলিংস। ধরুন আমি বলছি কেউ হয়তো রাতে 2 বার ঘুম থেকে উঠছে কোনো কারণে, অত্যন্ত বিব্রত, সে বিরক্ত যে না আমাকে ভালো, মানে আমাকে আরও বেটার থাকতে হবে। আর একটা মানুষ আমার কাছে আসছে, সে বলছে আমার কোনো সমস্যা নেই। আমি যদি জিজ্ঞেস করলাম তাকে আপনি রাতে কত উঠতে হয় কি আপনাকে, হ্যাঁ উঠতে হয়। কতবার উঠতে হয়? আমি 4-5 বার উঠতে হয়। তোমার আরেকটা মানুষ 4-5 বার উঠছে, সেটাও তার কাছে বদারেশন না। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ওষুধ আমরা দিচ্ছি কিন্তু তাতে পেশেন্ট কীরকম ফিল করছে। তিনি যদি মনে করেন যে না ওষুধে আমার চাহিদা অনুযায়ী আমি স্যাটিসফাইড নই, তখন কিন্তু অপারেশন একটা ইন্ডিকেশন। আর একটা হচ্ছে ওই যে বললাম যে যদি অনেকটা ইউরিন জমে থাকছে, ওষুধ খাওয়ার পরও অনেকটা ইউরিন জমে থাকছে, ফ্লো স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি মিট আপ না করে, যে যখন আমরা ভাবছি না সমস্যা হতে পারে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা যে কোনো ওষুধ খেলে না ইনিশিয়ালি ইমপ্রুভমেন্ট হলো হয়তো, তারপরে আমরা বলি প্ল্যাটু ফেজ, মানে ওই ইমপ্রুভমেন্টটা ধরে রাখছে, একটা সময় আসতে পারে যখন ওই ইমপ্রুভমেন্টটা আর অতটা মেনটেন করতে পারছি না, হয়তো খারাপ হচ্ছে, তখন বুঝতে হবে যে না ওষুধ দেওয়া আর হবে না। স্যার তখন আপনারা সার্জারির দিকে যান। এবার আমি আসি যে সার্জারির কথা, যে সার্জারির ক্ষেত্রে কী কী মানে সাবধানতা বা কী কী নিয়ম রয়েছে, এবং তার পাশাপাশি আরেকটা ভয় মানুষ পেয়ে থাকেন যেটা যে প্রস্টেট ক্যান্সার, যে প্রস্টেট অপারেশন করতেই হবে, তার মানে কি এটা প্রস্টেট ক্যান্সার হতে পারে? এটা না না, একদমই তা নয়। আমি তো বললাম যে দুটো একদম আলাদা আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট রোগ। এমনি প্রস্টেটের বৃদ্ধি বয়সের সঙ্গে যেটা হয় সেটা, আর প্রস্টেট ক্যান্সার টোটালি আলাদা। অপারেশনের আগে যদি আমরা প্রস্টেট বৃদ্ধির জন্য যে অপারেশন করি, সেইটা করার আগে অবশ্যই আমরা মোটামুটি শিওর হয়ে নিই। পুরোপুরি হওয়া সম্ভব না, কারণ একমাত্র বায়োপসি সেটা করতে পারে, কিন্তু আমরা মোটামুটি সার্টেন হয়ে নিই যে না উই আর নট ডিলিং উইথ প্রস্টেট ক্যান্সার। তার কারণ যে কিছুক্ষণ আগে বলছেন দুটো ট্রিটমেন্ট একদম আলাদা, ফলে একটা অপারেশন করার আগে আমাকে ভেবে নিতেই, মানে বুঝে নিতেই হবে যে আমি প্রস্টেট ক্যান্সার নিয়ে ডিল করছি না, তাহলে তার চিকিৎসাটাই সম্পূর্ণ বিপরীতধর্মী হবে, অন্য একদম আলাদা লাইন অফ ম্যানেজমেন্ট। তো সেই জন্য ওটা করার আগে এই যে পিএসএ, এটা বললাম যে পিএসএ টেস্ট করতে হয়, ক্লিনিক্যাল, আমি বললাম যে ক্লিনিক্যাল আমরা বলি পার রেক্টাল বা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, সেগুলো করে আমরা একটা ধারণা তৈরি করি যে না বায়োপসি, মানে বায়োপসি বলবো না, বায়োপসি অপারেশনের পরে হয়, মানে একটা ধারণা তৈরি করলাম যে না আমরা প্রস্টেট ক্যান্সার নিয়ে ডিল করছি না, তখন অপারেশন করা। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে, সেটা খুব মাইনর কেসে, যে আমরা ওই অপারেশন যেটা করি সেটা করে বায়োপসি পাঠাই, যেটাতে কিন্তু প্রস্টেট ক্যান্সার আসে, সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সার্টেন হয়ে নিই যে আমরা ক্যান্সার নিয়ে ডিল করছি না, প্রস্টেট বৃদ্ধির জন্যই চিকিৎসাটা হচ্ছে। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রস্টেট সমস্যা যাদের হয়েছে তারা কি প্রচুর জল খেলে, বা যাদের এখনও হয়নি তারা জল খেলে প্রস্টেটকে আটকাতে পারবে? এবং উল্টো দিকের আর একটা প্রশ্ন, যে যাদের প্রস্টেট হয়েছে তারা কি ভালো থাকতে পারবে? দেখুন, জল খেলে খারাপ থাকবে না,
যদি জল কম খায় রাদার, তাহলে আরও আনুষঙ্গিক প্রবলেম হতে পারে। তবে প্রস্টেটের সঙ্গে ডাইরেক্টলি জলের রিলেশন কিছু নেই। মানে আমি এরকম নয় যে আমার আজকে হয়নি, বেশি জলকে আমি প্রস্টেট এনলার্জমেন্ট প্রিভেন্ট করতে পারবো, তা নয়। ওই যে ব্রহ্মার বরে সমস্ত পুরুষ মানুষের আমাদের প্রস্টেট বৃদ্ধি পাবে। কাউকে একটু আগে জ্বালাবে, কাউকে একটু পরে জ্বালাবে, কাউকে একটু কম, কাউকে একটু বেশি, কিন্তু জ্বলবো আমরা সবাই। তো ওটা নিয়ে ভেবে কিছু করার নেই। অনেক সময়তে আমি দেখেছি শুধু জল নয়, কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলা হয়, কিছু যোগাসনের কথা বলা হয় বিভিন্ন জায়গাতে। আমি অ্যালোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিস করি, যোগাসনের কথা আমি জানি না, হতে পারে কোনো মানে কি বলবো বেনিফিশিয়াল এফেক্ট থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খাবারের প্রুভেন বেনিফিট কিছু পাওয়া যায়নি। আগে বহুদিন ধরে, বহু বছর ধরে সেই এক্স্যাক্টলি বৃদ্ধি আটকানো যাবে এরকম কিছু অনেক কিছু বলা হয়েছে, অনেক রিসার্চ পেপারও এসছে, কিন্তু প্রুভেন কিছু বেনিফিট বা প্রুভেন কোনো ডিটোজ মানে এইটা খেলে খারাপ হবে এরকমও কিন্তু এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তার পাশাপাশি জীবনযাত্রা, আমরা জানি যে প্রত্যেক মানুষের, আপনি বললেন যে আমাদের এটা একটা জনন গ্রন্থি, তো সেই জায়গা থেকে এই জনন সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে কোনো প্রোস্টেটের এই সমস্যার যোগাযোগ রয়েছে? এটাতেও আমি বলবো যে দু ধরনেরই না, মানে ওই এক্সপেরিমেন্টাল ডেটা আছে। মানে একটা দিক বলছে যে, মানে এক ধরনের স্টাডিজ বলছে যে যদি সেক্সুয়াল হেলথ ভালো থাকে, নর্মাল সেক্সুয়াল হেলথ থাকে, তাহলে সে প্রোস্টেট ক্যান্সারকে একটা প্রিভেন্টিভ রোল আছে। উল্টো দিকে এরকম ডেটাও আছে যে যদি সেক্সুয়াল হেলথ খারাপ থাকে, খারাপ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি বলবো ডিসইউজ বলি আমরা, মানে অ্যাবনর্মালি লো সেক্সুয়াল এক্সপোজার, আবার আরেকটা হচ্ছে ওভার এক্সপোজার। তো এই দুটোই মানে দু ধরনেরই মানে ডেটোরেটরি এফেক্ট আছে। কিন্তু ওই যে বললাম যে দেখুন, একটা লাইভলিহুডের মধ্যে আমরা এভাবে ধরতে পারি যে আমাদের যেরকম খাওয়া, ঘুম বা তৃষ্ণা, সেরকম একটা যৌন চাহিদাটাও একটা নর্মাল চাহিদার মধ্যেই পড়ে। ফলে সেটাকে অ্যাবনর্মাল করার মধ্যে কোনো কিছু আছে বলে আমি জানি না, কিন্তু সেটা যদি নর্মাল থাকে তাহলে প্রিভেনশন হবে কি না আমি বলতে পারবো না, কিন্তু ডিটোরিয়েশন হওয়ার তো কোনো কারণ নেই। সেটা আমার একটা মানে কি বলবো কমন সেন্স থেকে আমি বলছি, ঠিক আছে? মানে কিন্তু লাইফস্টাইল যদি ওভারঅল আমরা ভাবি, সেক্সুয়াল হেলথ ছাড়াও তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। স্মোকিং এবং ড্রিঙ্কিং হ্যাবিট খুব ডাইরেক্টলি প্রস্টেট ক্যান্সারের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি, কিন্তু ইন জেনারেল আমরা জানি স্মোকিং এবং ওভার ড্রিঙ্কিং এই দুটো কিন্তু যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে একটা ডিটোরেটরি এফেক্ট আছে। আর একটা জিনিস হচ্ছে ওভারওয়েট, ওবেসিটি। তো যদি যে সেটা শুধু প্রস্টেট ক্যান্সার বলে না, যে কোনো অ্যাক্টিভ লাইফ যদি লিড করে তাহলে কিন্তু তার যে কোনো ক্যান্সার হওয়ার চান্সেস কম। যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে, বডি ওয়েট যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু সেটা একটা কোথাও না কোথাও প্রিভেন্টিভ রোল আছে। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পারলাম এবং নিঃসন্দেহে এটা একটা সচেতনতা গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করবে স্যারের এই কথাগুলো। আপনারা যদি এরপর আরও অন্যান্য কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেই প্রশ্ন যদি আপনারা জানতে চান বা উত্তর জানতে চান, তো নিশ্চিতভাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে লিখুন, আমরা নিশ্চয়ই স্যারের কাছে সেই প্রশ্ন এবং আপনাদের উত্তর পাঠিয়ে দেব। তার পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি যে অবশ্যই এখনও যারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সাবস্ক্রাইব করেননি, তারা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, কারণ আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের সবথেকে চিন্তার কারণ হচ্ছে আমাদের অসুখ। তাই সেই অসুখ থেকে যতটা দূরে থাকা যায় বা ভালো থাকা যায়, যত তাড়াতাড়ি সেরে ওঠা যায়, তার জন্যই আপনাদের সঙ্গে একসাথে পথ চলে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার।